জানাতেই আমরা আজকে হলদিয়া শ্রমিক বিক্ষোভের খবরে নজর রাখবো। গতকাল আমরা দেখেছি হলদিয়া এক্সাইড কারখানায় শ্রমিক বিক্ষোভ, থানায় কারখানা কর্তৃপক্ষের অভিযোগ দায়ের হয় এবং তারপরই সক্রিয় হয় পুলিশ। শ্রমিক বিক্ষোভে ইন্ধন জোগানোর অভিযোগে গ্রেফতার করা হয় আইএনটিটিইউসির 2 জেলা শীর্ষ নেতাকে। দুজনকেই সাসপেন্ড করেছে শাসক দল এবং এই নিয়ে কটাক্ষ করেছে বিরোধীরা। হলদিয়ার এক্সাইড কারখানায় শ্রমিক বিক্ষোভে ইন্ধন দেওয়ার অভিযোগ। জড়ালো তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসির নাম। তড়িঘড়ি সক্রিয় হলো পুলিশ। গ্রেফতার করা হলো জেলা তৃণমূলের শ্রমিক সংগঠনের 2 শীর্ষ নেতাকে। হাজতে আরও 2 আইএনটিটিইউসি কর্মী। রাতারাতি হলদিয়া পৌঁছলেন খোদ আইনমন্ত্রী। তড়িঘড়ি পদক্ষেপ করে কি আদতে শিল্পমহলকে পাশে থাকার বার্তাই দিল রাজ্য সরকার, নাকি নেপথ্যে রয়েছে তৃণমূলের 2 গোষ্ঠীর লড়াই? এক গোষ্ঠীকে কড়া বার্তা দিতেই কি এই বেনজির পদক্ষেপ? পূর্ব মেদিনীপুরের শিল্পশহর হলদিয়ায় বেনজির ঘটনায় উঠছে এরকমই নানা প্রশ্ন। স্থানীয় সূত্রে খবর, গত কয়েকদিন ধরে বিভিন্ন দাবিতে শ্রমিক বিক্ষোভ চলছিল হলদিয়ার এক্সাইড কারখানায়। কর্তৃপক্ষের অভিযোগ, কয়েকজন ঠিকা শ্রমিক বিশৃঙ্খলা সৃষ্টি করে অন্য ঠিকা শ্রমিকের কাজে যোগ দিতে বাধা দেন। উৎপাদন ব্যাহত হওয়ায় গত 2 দিনে ক্ষতি হয়েছে 25 থেকে 30 কোটি টাকা। এই অবস্থায় মঙ্গলবার দুর্গাচক থানায় অভিযোগ দায়ের করে এক্সাইড কর্তৃপক্ষ। তদন্তে নেমে রাতেই 2 ঠিকা শ্রমিককে গ্রেফতার করে পুলিশ। তদন্তকারীদের দাবি, ধৃতদের জেরা করে উঠে আসে তৃণমূলের শ্রমিক সংগঠনের তমলুক সাংগঠনিক জেলার সভাপতি তাপস মাইতি ও হলদিয়া আইএনটিটিইউসির বিশেষ পর্যবেক্ষক সঞ্জয় বন্দ্যোপাধ্যায়ের নাম। মঙ্গলবার রাতে দুজনকেই গ্রেফতার করা হয়। অত্যন্ত ইঙ্গিতপূর্ণ বিষয় হলো, এই ঘটনা সামনে আসতেই নড়ে চড়ে বসে তৃণমূল নেতৃত্ব। রাতেই হলদিয়ায় পৌঁছন আইনমন্ত্রী মলয় ঘটক এবং তৃণমূলের শ্রমিক সংগঠনের রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। অভিযুক্ত শ্রমিক সংগঠনের 2 শীর্ষ জেলা নেতাকে সাসপেন্ড করা হয়। বিশেষ পর্যবেক্ষক পদটিও তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল। দুজনকেই দলের নির্দেশে তাদের পদ থেকে সরিয়ে দেওয়া হলো এবং সঙ্গে সঙ্গে তাদেরকে আপাতত সাসপেন্ড করা হলো দল থেকে। সরকারি দলের মদতপুষ্ট না হলে হলদিয়া পোর্টে কায়েমি স্বার্থ তারা সফল হতে পারে না। সেখানে কোনো বখরার গণ্ডগোল নিশ্চয়ই হবে। সেই বখরার গণ্ডগোলে হয়তো এই ধরনের ঘটনা ঘটছে, তার বাইরে অন্য কিছু কারণ আছে বলে আমি মনে করি না। কোনো ইমেজ বিল্ডিং এর ব্যাপার নেই। কোনোভাবে সরকারের সঙ্গে যে যোগসাজশ থাকে, নেতাদের বা পার্টিকে পাইয়ে দেওয়ার যে ব্যবস্থা থাকে, সেই পাইপলাইনটা কোনো জায়গায় কেটে গিয়েছিল, তার জন্যই গ্রেপ্তার করা হয়। তৃণমূলের নাম ব্যবহার করে যদি এমন কোনো কাজ করা হয় যাতে সামগ্রিকভাবে শিল্পক্ষেত্রের অসুবিধা, সেটা তৃণমূল কংগ্রেস নিশ্চিতভাবে করছে না। কোথাও কোনো ভুল ত্রুটি চিহ্নিত হলে দল ব্যবস্থা নিচ্ছে, এটা তো খুব ভালো জিনিস। তো এটা বিজেপি বা বাকিরা নিয়ে দেখাক না। 20 ও 21 এপ্রিল রাজ্যে হবে বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলন। মমতা বন্দ্যোপাধ্যায়ের আমন্ত্রণে উপস্থিত থাকবেন খোদ নরেন্দ্র মোদী। তার আগে শিল্পে বিশৃঙ্খলা বন্ধ করতে কড়া পদক্ষেপ নিল রাজ্য প্রশাসন। বিটন চক্রবর্তী, রাজীব চৌধুরী, পার্থপ্রতিম ঘোষ, এবিপি আনন্দ, পূর্ব মেদিনীপুর। দেখো কুসুমিতা, যেভাবে ঘটনার পর একেবারে রাতারাতি তৃণমূলের আইএনটিটিইউসির একেবারে জেলার শীর্ষ 2 নেতাকে গ্রেফতার করা হয়েছে, তা নিয়ে কিন্তু অনেক প্রশ্ন উঠছে, অনেক জল্পনা শুরু হয়েছে। নেপথ্য থেকে তৃণমূলের অন্তর্দ্বন্দ্ব, এই প্রশ্ন তুলে কটাক্ষ করেছে বিরোধীরা। পাল্টা জবাব দিয়েছে তৃণমূলও। হলদিয়ায় বেনজির ঘটনা, রাতারাতি গ্রেফতার তৃণমূলের শ্রমিক সংগঠনের জেলা স্তরের 2 হেভিওয়েট নেতা। কিন্তু প্রশাসনের এই তড়িঘড়ি কড়া পদক্ষেপ কি নিছকই শিল্পমহলকে ইতিবাচক বার্তা দিতে, নাকি নেপথ্যে তৃণমূলের অন্তর্দ্বন্দ্ব? প্রশ্নটা উঠছে কারণ ধৃত দুজনেই শাসক দলের কোনো ছোটখাটো মাপের নেতা নন। তাপস মাইতি আইএনটিটিইউসির তমলুক সাংগঠনিক জেলার সভাপতি ছিলেন। একই সঙ্গে তৃণমূল পরিচালিত হলদিয়ার সুতাহাটা পঞ্চায়েত সমিতির সহ সভাপতি। তৃণমূল সূত্রে খবর, পূর্ব মেদিনীপুর জেলার হেভিওয়েট তৃণমূল নেতামন্ত্রী সৌমেন মহাপাত্রের ঘনিষ্ঠও ছিলেন তিনি। ধৃত অপরজন সঞ্জয় বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের শ্রমিক সংগঠনের হলদিয়ার বিশেষ পর্যবেক্ষক করে কলকাতা থেকে তাকে পাঠানো হয়েছিল। একসময়ে বিভিন্ন কর্পোরেট সংস্থার উচ্চ পদে কাজ করেছেন সঞ্জয় বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের একটি সূত্রের দাবি, ভোট কুশলী প্রশান্ত কিশোরের সংস্থা
প্যাক তাকে হলদিয়ায় আইএনটিটিউসির বিশেষ পর্যবেক্ষক পদে নিয়োগ করেছিল, কিন্তু তৃণমূলের অন্দরের খবর হঠাৎ করে বাইরে থেকে আসা নেতাদের মেনে নিতে পারেননি হলদিয়ার আইএনটিটিউসি নেতাকর্মীরা। সূত্রের দাবি, এরই মধ্যে সব শিল্প সংস্থাকে চিঠি দেন সঞ্জয় বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি বলেন, শিল্পাঞ্চলের কোথাও কোনো সমস্যা হলে যেন শুধুমাত্র তার সঙ্গেই যোগাযোগ করা হয়। এই চিঠির জন্য তৃণমূলের শ্রমিক সংগঠনের রাজ্য কমিটির তরফে সঞ্জয় বন্দ্যোপাধ্যায়কে শোকজ করা হয়। অন্যদিকে সূত্রের দাবি, ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনকে একটি চিঠি দেন আইএনটিটিউসির তমলুক সাংগঠনিক জেলার সভাপতি তাপস মাইতি। সেই চিঠিতে কয়েকজনকে নিয়োগের সুপারিশ করেন তিনি। এ নিয়ে জলঘোলা শুরু হলে তাকেও শোকজ করে আইএনটিটিউসি রাজ্য নেতৃত্ব। সঞ্জয় ব্যানার্জি নিজে আইএনটিটিউসির লেটার হেডে তার ব্যক্তিগত অফিসের ঠিকানা, সেই ঠিকানায় বিভিন্ন কোম্পানিতে চিঠি দিয়েছিলেন। সেই চিঠি পাওয়ার পর 4 অক্টোবর আমরা তাকে শোকজ করি। তাপস কুমার মাইতিও আমাদের কাছে সরাসরি সেই চিঠি আসে, যে চিঠিতে তিনি নিয়োগের জন্য সুপারিশ করেছেন, তাকেও শোকজ করা হয়। নানান ধরনের অভিযোগ, বিশেষ করে এই দুজনের বিরুদ্ধে সেই অভিযোগ আসতে শুরু করে। মাদারের মধ্যে টপ লেভেলে লড়াই চলছে। লড়াই ওখানে দুজনকে নেতাকে নেত্রী তাই নিয়ে লড়াই, তার ফলোয়ার্সদের মধ্যে লড়াই। তো নিচে কর্মীদের মধ্যে লড়াই ঝগড়া ভাগাভাগি টানাটানি তো হবেই। এই নিয়েই উটের মতো ওই পার্টিটা বেঁচে থাকে। কংগ্রেসের কালচার যেমন নিজেদের ঝগড়া করতে করতে পার্টি শেষ করলো, এদেরও ভবিতব্য তাই আছে। আমাদের দল অন্যের দল বলে নয়, যারা পশ্চিম বাংলার শিল্পের উন্নয়নের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াবে, সে যে দলেরই হোক, মমতা বন্দ্যোপাধ্যায় এখানে খুব ইম্পার্শিয়াল, তাই তিনি পেরেছেন। অন্য কোনো দল হলে পারতো না। মমতা বন্দ্যোপাধ্যায় পেরেছেন যে আমাদের জেলা সভাপতি এবং অ্যাডভাইসার দুজনকেই তিনি গ্রেপ্তার করেছেন। ধৃত 2 শ্রমিক নেতাই বুধবার জামিন পান। কালকে 18 তারিখ হলদিয়া এসেছি, আর এর বেশি আমি কিচ্ছু জানি না। আমার সবার প্রতি বিশ্বাস আছে। দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। এরই মধ্যে বুধবার হলদিয়ায় টাটা স্টিলের হুগলি মেটকোক ডিভিশনের বাইরে বিক্ষোভ দেখান ঠিকা শ্রমিকদের একাংশ। তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে বেতন বৃদ্ধি করা হয়নি, এমনকি অন্যান্য সুযোগ সুবিধাও দেওয়া হচ্ছে না। বিক্ষোভকারীদের দাবি, মঙ্গলবার তাদের দাবি নিয়ে কারখানা কর্তৃপক্ষকে চিঠি দিয়েছিলেন তাপস মাইতি। বিটন চক্রবর্তী, সৌভিক মজুমদার, রুমা পালের রিপোর্ট, এবিপি আনন্দ। হলদিয়ার ঘটনার পিছনে একদিকে শাসক দলের অন্তর্কলহ রয়েছে কিনা এই প্রশ্ন যেমন উঠছে, তার পাশাপাশি শাসক দলেরই অত্যন্ত উচ্চ পদস্থ যে 2 শ্রমিক নেতা যাদেরকে গ্রেফতার করা হয়েছে এবং সরিয়ে দেওয়া হয়েছে, যেমনটা আমরা গতকাল দেখলাম, তাতে একটা প্রশ্ন কিন্তু বারবারই উঠছে বৃষ্টি। সেটা হচ্ছে যে আমরা দেখেছি হলদিয়া বরাবরই ভীষণ গুরুত্বপূর্ণ পূর্ব মেদিনীপুরের একটি রাজনৈতিক ভরকেন্দ্র, সে বামেদের আমলেই হোক বা বর্তমান জমানাতেই হোক না কেন। তো সেক্ষেত্রে যতই পালাবদল হোক না কেন রাজনৈতিক, এই হলদিয়া যে ভরকেন্দ্র বরাবরই থেকে গিয়েছে, সেটা কিন্তু আরো একবার প্রমাণিত হলো। তৃণমূল সরকারের পুলিশের হাতে তৃণমূলেরই শ্রমিক সংগঠনের নেতার গ্রেফতারি ঘিরে বুধবার হলদিয়ায় হুলস্থুল। কেউ বলছেন এটা শিল্পমহলের উদ্দেশ্যে বার্তা, আর বিরোধীদের দাবি এতে তৃণমূলের অন্তর্দ্বন্দ্ব সামনে চলে এসেছে। পর্যবেক্ষকরা অবশ্য বলছেন, আসল ঘটনা যাই হোক, এই ঘটনা দেখিয়ে দিল হলদিয়া শিল্পাঞ্চলের নিয়ন্ত্রণ আজও রাজ্য রাজনীতিতে একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। হলদিয়ায় নদীবন্দর স্থাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন বিধানচন্দ্র রায়। তারপর ধীরে ধীরে বন্দরকে কেন্দ্র করে গড়ে উঠতে শুরু করে শিল্পাঞ্চল। 8 দশকে জ্যোতি বসু ঘোষণা করেছিলেন হলদিয়া পেট্রোকেমিক্যালস হাব। 1989 সালে মুখ্যমন্ত্রী জ্যোতি বসুকে সঙ্গে নিয়ে হলদিয়া পেট্রোকেমিক্যালস প্রকল্পের শিলান্যাস করেছিলেন রাজীব গান্ধী। আর মমতা বন্দ্যোপাধ্যায়ও ক্ষমতায় এসেই শিল্প সম্মেলনের আয়োজন করেছিলেন এই হলদিয়াতেই। পর্যবেক্ষকদের মতে বন্দর কলকারখানা মানে কোটি কোটি টাকার ব্যবসা, তাই হলদিয়ার রাশ হাতে রাখতে সব দলই মরিয়া থাকে। আর যখন যে দল ক্ষমতায় থাকে, হলদিয়াতেও তাদেরই দাপট থাকে। ছাত্র জীবন থেকেই শুনে আসছি, হলদিয়া হচ্ছে শুধু শিল্প নয়, টাকা পয়সার খনি। হলদিয়া বন্দরকে কেন্দ্র করে বাংলার যুব সম্প্রদায়ের একটা দীর্ঘদিনের স্বপ্ন ছিল। যাদের ওপর দায়িত্ব অর্পণ করা হয়েছিল তারা কিন্তু তা করতে পারলেন না, তার কারণ সম্পূর্ণ ব্যক্তি স্বার্থ। সিপিএম জমানায় লক্ষণ শেঠের ইশারা ছাড়া হলদিয়ায় একটা পাতাও নড়ত না। 2011 সালে ক্ষমতার হাত বদল হতেই বদলে যায় হলদিয়ার সমীকরণও। সূত্রের দাবি, তখন হলদিয়ার রাশ চলে যায় অধিকারী পরিবারের হাতে। হলদিয়া উন্নয়ন পর্ষদের চেয়ারম্যানও ছিলেন শুভেন্দু অধিকারী। 2020 সালে তিনিও আবার তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন। আবার পাল্টে যায় হলদিয়ায় ক্ষমতার ভরকেন্দ্র। বিরোধীদের দাবি, এখন হলদিয়ার রাশ হাতে রাখতেই তৎপর তৃণমূল। শিল্প কারখানার গেট দখল করা এবং শিল্পাঞ্চলে
কর্তৃত্ব নিয়ন্ত্রণ রাখার জন্য যে কায়দায় ওখানে গুন্ডামি করা হয়েছে, হলদিয়ার শিল্পের পরিবেশও নষ্ট হয়েছে। আইওসির গেট অবরোধ করে রেখেছে সেখানকার তৃণমূলের জেলা সভাপতি। এক্সাইড কারখানা 3 দিন ধরে বন্ধ। এই মডেলটা হচ্ছে প্রকৃত তৃণমূল কংগ্রেসের মডেল। তখন লক্ষণ শেঠ সিপিআইএম CI2 লিডার, একটা গ্রাম সেটাকে আস্তে আস্তে গড়ে শিল্পাঞ্চল গড়ে তোলাটার ভূমিকা নিয়েছিল বামফ্রন্ট সরকার। শুভেন্দু যখন এই কাজটা করেছেন তখন তিনি তৃণমূল, আজকে তিনি বিজেপি হতে পারেন। আজকে আবার শুভেন্দুর পরিবর্তে তৃণমূলের সঞ্জয় মার্কা আরেকজন কেউ হয়তো ওখানে ডেভেলপ করছে, বা আর কোনো মার্কা হতে পারে। এটা সম্পূর্ণ ভিত্তিহীন। হলদিয়া একটা শিল্পাঞ্চল এবং সেই জায়গায়, এবং অতীতে বাম জমানাতেও দেখা গেছে বহু জায়গায় বহু শিল্পাঞ্চল মানে ভয়ঙ্করভাবে এই বামপন্থী ট্রেড ইউনিয়নগুলোই ধ্বংস করে দিয়েছে। সেখানে বাংলায় শিল্প অত্যন্ত ভালোভাবে চলছে। দল সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিয়ে ইতিবাচক মনোভাব স্পষ্ট করে দিয়েছে। 2012 সালে এবিজির হলদিয়া বন্দর ছাড়া ঘিরে তোলপাড় পড়েছিল রাজ্য রাজনীতিতে। 10 বছর পর আবারও হলদিয়ায় হুলস্থুল। অর্ণব মুখোপাধ্যায়, শফিক মজুমদার, আশাবুল হোসেন, এবিপি আনন্দ। পথ দুর্ঘটনার খবর। রাতের শহরে ফের বাইক দুর্ঘটনা, গুরুতর আহত বাইক আরোহীকে ভর্তি করা হয়েছে এসএসকেএম ট্রমা কেয়ার সেন্টারে। পুলিশ সূত্রে খবর, গতকাল রাত 1টা নাগাদ বাইক নিয়ে এজেসি বোস রোড উড়ালপুলে ওঠার মুখে নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে রাস্তার ধারে গার্ডরেল ও পরে ডিভাইডারে ধাক্কা মারেন বছর 32-এর মোহাম্মদ জাকির হোসেন। রাস্তায় পড়ে গিয়ে গুরুতর আহত হন তিনি। রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে পুলিশ। আর এবার আবহাওয়ার খবর। দেখো কুসুমিতা, এবার কিন্তু যেটা আমরা দেখছি যে শীত খুব খামখেয়ালি ইনিংস খেলছে। যখন মনে হচ্ছে যে এবারের মতো বোধহয় শীত চলেই গেল, তখনই কিন্তু আবার ফিরে আসছে। তো যেটা আমরা দেখছি যে এখন পারদের ওঠানামার ফাঁকেই বৃষ্টির ভ্রুকুটিও কিন্তু রয়েছে, এবং আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 12.7 ডিগ্রি সেলসিয়াস, যা অবশ্য স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি কম রয়েছে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে কি জানা যাচ্ছে জানবো, কথা বলবো আমাদের প্রতিনিধি সঞ্চয়ন মিত্রের সঙ্গে। সঞ্চয়ন, জানতে চাইবো তোমার কাছ থেকে যে এই যে খামখেয়ালি শীতের আসা যাওয়া, কদিন এটা বজায় থাকবে? আবহাওয়া দফতর সূত্রে আগামী কয়েকদিন কেমন যাবে আবহাওয়া, কি জানা যাচ্ছে? দেখো, গত 4 দিন কলকাতায় তো বটেই, গোটা রাজ্যেই দেখা যাচ্ছে যে শীত জাঁকিয়ে বসে রয়েছে। আজকেও 12.7, স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি কম। সকালবেলা বেশ ঠান্ডা অনুভূত হচ্ছে, কিন্তু এর পাশাপাশি যেটা দেখার, যে বৃষ্টির ভ্রুকুটি যেরকম তুমি বললে, সেটা কিন্তু তৈরি হয়ে রয়েছে ইতিমধ্যেই। যেটা আমরা জানতে পারছি যে আজ এবং আগামীকাল, অর্থাৎ 20 এবং 21 তারিখ উপকূলবর্তী জেলাগুলোতে খুব হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এবং দার্জিলিং ও কালিম্পং এই 2 জেলাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিন্তু এরপরেই 23 এবং 24 তারিখ, অর্থাৎ রবিবার এবং সোমবার, গোটা রাজ্যেই বৃষ্টির সম্ভাবনা। আমরা দেখেছি যে এই শীতেতে বারবার করে পশ্চিমী ঝঞ্ঝা আমাদের রাজ্য পর্যন্ত এসে বৃষ্টি ঘটিয়েছে, এবং আবারও সেই সম্ভাবনা আগামী রবিবার এবং সোমবার গোটা রাজ্যেই বৃষ্টি হতে পারে, তবে হালকা থেকে মাঝারি বৃষ্টি, তেমনটাই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরে। ফলত আগামীকাল থেকেই তাপমাত্রা ধীরে ধীরে বাড়বে, আকাশ আংশিক মেঘলা হতে থাকবে, এবং এই বৃষ্টি যতদিন না কেটে যাচ্ছে ততদিন পর্যন্ত তাপমাত্রা স্বাভাবিকের ওপরে থাকবে, তেমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। ধন্যবাদ সঞ্চয়ন। আসছে পরের খবরে। 5G নেটওয়ার্ক চালু হলে মার্কিন বিমান চলাচল ব্যবস্থা ভেঙে পড়ার আশঙ্কা। ইতিমধ্যেই ভারত সহ একাধিক দেশ আমেরিকাগামী উড়ান বাতিল করেছে। বুধবার থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে সি ব্যান্ড 5G পরিষেবা চালু হওয়ার কথা ছিল। তার আগেই বিমানবন্দরের কাছে 5G টাওয়ার বসানোয় বিমান ওঠানামার ক্ষেত্রে সমস্যা হতে পারে বলে মার্কিন উড়ান সংস্থাগুলি আশঙ্কা প্রকাশ করে। সান ফ্রান্সিসকো, বস্টন, শিকাগো, ডালাস, মিয়ামি, নিউ ইয়র্ক, সিয়াটল সহ একাধিক শহরে উড়ান বাতিল করেছে বিভিন্ন দেশের এয়ারলাইন্স সংস্থা। এই পর্যন্ত আমেরিকাগামী 14টি উড়ান বাতিল করেছে ভারত। তবে মোবাইল পরিষেবা প্রদানকারী সংস্থা জানিয়েছে আপাতত চালু হচ্ছে না 5G নেটওয়ার্ক।